গুম খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে। নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান। স্বজন হারানোদের আর্তনাদে ভারাক্রান্ত বিএনপি চেয়ারম্যানও। গুম খুনের সেই বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে পরে শহীদ পরিবারদের নামে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। 5 আগস্টের পরও গুমের শিকারদের খোঁজ না মেলায় স্বজনের আক্ষেপ। আমার বাবার কি অপরাধ ছিল? আমার বাবা বিএনপি করতো। একটা বছরের বেশি হয়ে গেল 5 আগস্টের পর, কিন্তু আমরা একজন কেউ ফিরত পেলাম না। আমার বাবাকে যখন গুম করা হয় তখন আমার বয়স ছিল 2 মাস, তখন আমার বয়স 13 বছর। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় বাবার জন্য, দাদার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 47 আসন ফাঁকা রেখে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত সহ 10 দল। জরুরি বৈঠকে সিদ্ধান্ত। সমঝোতা নিয়ে আবারও আলোচনার ইঙ্গিত। মনোনয়নপত্র বাতিলের আবেদন শুনানিতে ইসিতে হাসনাত আব্দুল্লাহ। কারণ দর্শানোর জবাব দিলেন মামুনুল। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে আছে কিনা পর্যবেক্ষণে ইইউ। চট্টগ্রামে অবৈধ অস্ত্রের ঝনঝনানি আর সন্ত্রাসীদের মহড়া। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় প্রার্থীরা। এবং চা দোকান থেকে ঝুট ব্যবসা, যুবলীগে যোগ দিয়ে বদলে যায় হাদি হত্যার মাস্টারমাইন্ড বাপ্পির জীবন। চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্বে গড়ে তোলেন শত কোটি টাকার সম্পদ। গুম খুনের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নিখোঁজ স্বজনকে ফিরে পেতে বারবার আকুতি জানায় ভুক্তভোগী পরিবারগুলো। বিএনপি চেয়ারম্যান বলেন, গুম খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে। গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছেন বাংলাদেশের মানুষ। বিএনপি নেতারা বলেন, কোনো প্রতিদানই গুম খুনের পরিবারের শূন্যতা পূরণ করতে পারবে না। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। স্বজন হারানো এক মায়ের আহাজারি, সন্তানকে ফিরে পাওয়ার আকুতি। আপন মানুষকে কাছে পেয়ে যেন মনের ভেতর আটকে থাকা সব দুঃখ কষ্ট ভাগ করে নিল স্বজন হারানো পরিবারগুলো। আওয়ামী সরকারের নির্যাতন, নিপীড়ন আর গুম খুনের শিকার প্রতিটি পরিবারের যন্ত্রণা একই রকম। গুম খুন নির্যাতনের শিকার সদস্যদের পরিবারের সঙ্গে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। সন্তান হারানোদের আহাজারিতে তিনিও কাঁদলেন অঝরে। আবেগের মেঘ যেন পুরো চীন মৈত্রী জুড়ে। পরিবারের সন্তানকে ফিরে পেতে স্বজনরা বারবার আকুতি জানিয়েছেন। বলেছেন, দুঃসহ সংগ্রামের কঠিন গল্পগুলো। অভিযুক্তদের বিচারের দাবি জানান তারা। অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। বাবার চাচা সাইফুল ইসলাম হিরো, যিনি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ, দুজনকে একসাথে র্যাব তুলে নিয়ে যায়। আজ 12 বছর পার হয়ে 13 বছরে পড়ল, আজ পর্যন্ত আমরা তাদের সন্ধান পাইনি। 2013 সালের 4 ডিসেম্বর মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। বসুন্ধরা থেকে সন্ধ্যাবেলায় সুমন চাচুর সহ 6 জন এবং রাতে আমার বাবা সহ আরো 2 জন, মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোনো প্রতিদানই গুম খুনের পরিবারের শূন্যতা পূরণ করতে পারবে না। অনেকের পরিবার আজও যে বিয়োগান্তক পরিস্থিতির মধ্যে আছেন, যে বেদনা ভরা জীবন যাপন করছেন, এটিকে প্রলেপ দেওয়ার, এটিকে নিরসন করার কোনো উপায় নেই, কোনোভাবেই এটা সম্ভব নয়। বিগত সরকারের আমলে গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও স্মরণ করেন দুঃসহ সেই দিনগুলোর কথা। দেশে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন বানচালের কোনো সুযোগ দেবে না বিএনপি। যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন কমিশন সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই, সমতা বিধান করতে হবে, সাম্যতা আনতে হবে। আমাদের ভদ্রতা নম্রতা নয়, সেটা আমাদের দুর্বলতা নয়। আমরা গণতন্ত্রকে ভালোবাসি। আমরা রক্ত সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি।
সুতরাং মনে রাখতে হবে, যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকাকীর্ণ করতে চায় তাদেরকে মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে ফিরবই ইনশাআল্লাহ। প্রতিটি গুম খুনের বিচারের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, শহীদদের আত্মত্যাগ যেন প্রজন্ম থেকে প্রজন্ম গৌরবের সাথে স্মরণ করে সে ব্যবস্থা নেবে বিএনপি। অসংখ্য গুম খুন অপহরণ, মিথ্যা মামলার হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই গিয়ে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরো তীব্রতর করার প্রতিজ্ঞার শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। প্রতিটি গুম খুনের বিচারের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই প্রত্যেকটি গুম খুনের বিচার করবেন তারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিগত সরকারের শাসনামলে গুম খুনের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যদের কান্না আর আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। ভুক্তভোগী পরিবারের সদস্যদের আহাজারিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। 5 আগস্টের পর 1.5 বছর হয়ে গেলেও গুমের শিকার ব্যক্তিদের খোঁজ না মেলায় আক্ষেপ জানান স্বজনরা। বছর যায়, নতুন বছর আসে, কিন্তু আমাদের বাবার আসে না। আমরা একটা বছরের বেশি হয়ে গেল 5 আগস্টের পর, কিন্তু আমরা একজনকেও ফেরত পেলাম না। এই আকুতি 2013 সালের 2 ডিসেম্বর শাহবাগ থেকে গুম হওয়া পারভেজের কন্যা রিথির। তার প্রশ্ন, বাবার হাত ধরে স্কুলে যাওয়ার যে স্বপ্ন দেখেছে সে, তা কি পূরণ হবে আদৌ? 2.5 বছর যখন আমার ছিল, তখন থেকে আমার আম্মুর কোলে কোলে করে এখানে আসি। এখন আমি বড় হয়ে গেলাম, এখানে আসতে আসতে ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব, কিন্তু এখন পর্যন্ত আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে না। মাত্র 2 মাস বয়সে সাফার বাবা নিখোঁজ হন। তার আক্ষেপ, কখনো বাবা ডাকতে না পারার, নেই বাবার সঙ্গে কোনো স্মৃতিও। এক যুগের অধিক সবাই ধরে বাবার অপেক্ষায় বসে আছে, কিন্তু বাবার মুখকে দেখতে পারিনি এখন পর্যন্ত। এই সময়টা ধরে, এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। সমবয়সীদের যখন হাঁটা শেখায় বাবারা, তখন নিজের বাবাকে খুঁজে বেড়ায় 3 বছর বয়সে বাবা হারানো মিম। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। আমি আমার বাবাকে আর কখনো পাবো না, আমি এটা কখনো জানিনি। বাবার হাত ধরে ফুটপাত দিয়ে হেঁটে হাঁটা শেখায়। এই বয়সটায় আমি আমার মায়ের হাত ধরে বাবার ছবিটা মুখে নিয়ে আমার বাবাকে দাঁড়ে দাঁড়িয়ে খুঁজেছি। মিম, সাফা, রিদির মতো গত 17 বছরে বিচার বহির্ভূত হত্যা ও গুমের শিকার হয়ে স্বজন হারিয়েছেন অসংখ্য পরিবার। কেউ বাবা, কেউ সন্তান, কেউ ভাই, আবার কেউ বা হারিয়েছেন স্বামীকে। এখন শুধু সুষ্ঠু বিচার দাবি পরিবারের সদস্যদের। এ সময় ভুক্তভোগীর স্বজনদের কান্না আর আর্তনাদ শুনে কাঁদলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। 251 জনকে ধরে নিতেছে, তারা কখনো ফেরত আসবে না। গুম খুনের বিচারের জন্য এমন একটি আইন তৈরি করবেন, পরবর্তীতে কেউ যেন এই গুমের মতো জঘন্য কাজ করার মতো সাহস না করে। শেখ হাসিনার শাসনামলে গুম ও খুনের শিকার হয়েছেন বহু মানুষ। বাবার সাথে কোনো মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ইসলামী আন্দোলনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত সহ 10 দল। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, শেষ পর্যন্ত তারা না এলে ফাঁকা রাখা হবে। 47 আসনের প্রার্থিতা চূড়ান্ত করবে লিয়াঞ্জ কমিটি।
ঐক্য থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাবার ঘোষণার পর জরুরি বৈঠকে বসে জামায়াতের সর্বোচ্চ ফোরাম। কেন্দ্রীয় কার্যালয়ে জামাত আমিরের সভাপতিত্বে শুরু হয় বৈঠক। অংশ নেন সমঝোতার দায়িত্বে থাকা জ্যেষ্ঠ নেতারাও। দুপুর 12টার দিকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। জানান, ঐক্যের ব্যাপারে এখনো আশাবাদী তারা। ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করা হবে শেষ পর্যন্ত। আমরা 11 দল, এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। এখনো তো আমরা এক বক্স নীতিতে আছি। তবে শেষ পর্যন্ত ঐক্যে ইসলামী আন্দোলন না এলে ফাঁকা রাখা আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করবে 10 দলের লিয়াজো কমিটি। আন্দোলনত যে 10টি দল নির্বাচনী ঐক্য প্রক্রিয়া যারা আছেন তার একটা লিয়াজো কমিটি আছে। সেই লিয়াজো কমিটি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, ওনারা আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বা তাদের প্রস্তাবনাগুলো শীর্ষ নেতৃবৃন্দকে জানাবেন, তারপরে সিদ্ধান্ত হবে। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে জামায়াতের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হচ্ছে বলে জানা গেছে। সবাই আমরা এক বাক্যে ভোট দেব, সেই নীতিতে আমরা এখনো আছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, বেলা 1টায় 30 মিনিটের একটি বিরতি ছিল নামাজ এবং দুপুরের খাবার জন্য, এবং তারপর 2টার কিছুক্ষণ আগ থেকে কিন্তু পুনরায় এই যে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক সেটি শুরু হয়েছে, এবং এটি কিন্তু আজ সকালে শুরু হয় এই জামাতের কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ মগবাজারে। এবং এই কেন্দ্রীয় পরিষদের বৈঠকে আগামী জাতীয় নির্বাচনে নানা কলাকৌশল সম্পর্কে আলোচনার পাশাপাশি যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন প্রসঙ্গটিও, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত এবং জামাতের প্রতি তাদের নানা অভিযোগ, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু খোলামেলা আলোচনার জন্য এই নির্বাহী পরিষদ বৈঠকে কিন্তু উপস্থিত আছেন জামাতের পক্ষ থেকে যারা মূলত এই 11 দলের সমঝোতার সাথে জড়িত ছিলেন, দায়িত্বপ্রাপ্ত ছিলেন যে নেতারা, তারা। আমরা যে বিষয়টি জেনেছি যে বিকেল 4টায় কিন্তু একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকের যে নির্বাহী পরিষদ বৈঠক, সেই বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়গুলো জানানো হবে। তবে তার আগে বেলা 12টায় তাৎক্ষণিক একটি সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল যে একদম শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য বাকি যে 10টি দল 11 দলীয় জোটের তারা অপেক্ষায় থাকবে। বিশেষ করে জামাত চাইবে যেন সবার সম্মিলিতভাবে 11 দলীয় ঐক্যজোট আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়। তো এই ছিল আমার কাছে রাজধানীর মগবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের যে নির্বাহী পরিষদ বৈঠক চলছে সে ব্যাপারে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলেন রাজধানীর মগবাজার থেকে। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের আবেদন শুনানিতে অংশ নিলেন হাসনাত আব্দুল্লাহ, আর কারণ দর্শানোর জবাব দিলেন মামুনুল হক। এদিন বেশিরভাগ আপিলকারী ফিরে পান প্রার্থিতা। এদিকে 8ম দিনের শুনানিতে হট্টগোল হয় 2 প্রার্থীর মধ্যে। নির্বাচন কমিশনে 8ম দিনের আপিল শুনানি। কুমিল্লা 4 আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন করেছিলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি। সেই শুনানিতে অংশ নেন হাসনাত। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসির কারণ দর্শানোর নোটিশের ব্যাখ্যা দিতে আসেন খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক। রাষ্ট্রীয় আহ্বানের সাড়া দিয়ে আমরা গণভোটের প্রচারণা চালালাম, সেটাকেই আমাদেরকে সেইটার উপরে ভিত্তি করে ভিকটিম করা হলো আমাদেরকে। এটা খুবই দুঃখজনক বলে মনে করি। শোকজের জবাব দিয়েছে। আমরা কমিশনকে আমরা বলেছি গণভোটের যে আমাদের লিফলেট বিতরণ করেছি সেটা আমরা দাখিল করেছি। ওনারা বলেছেন যে এটা ওনারা রিসিভ করে রেখেছেন, এটা দেখবেন। একে একে বেরিয়ে কথা বলেন প্রার্থী এবং তাদের আইনজীবীরা। শুনানি শেষে বেশিরভাগ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। মনোনয়নের বৈধতা পেয়ে খুশি আবেদনকারীর প্রার্থীরাও। আমার এখন কোনো বাধা নেই। ইনশাল্লাহ 12 তারিখে ভোট হবে, সবাই একসাথে অংশগ্রহণ করবো দানের শেষ প্রতীকে। ভোটারের দস্তখতের মধ্যে 8 জনের নাকি গরমিল পাওয়া গিয়েছিল। 8 জনকে হাজির করেছি, তারা উপস্থিত ছিলেন। আপিল আদালত সন্তুষ্ট হয়ে আজকে আমার মনোনয়ন এলাও করেছেন। ড্রাইভার হিসেবের একটা দেওয়া ছিল, কিন্তু সে এইটা স্বাক্ষরের কারণেই উনি ওনাকে বাতিল করে দিয়েছেন। মাহবুব জামান জুয়েল নিয়ে আমরা কাস্তে মার্কা প্রতীকে আমরা নির্বাচন করব। শুনানি চলাকালে ইসির আপিল শুনানি কক্ষে 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।
এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিন, দিনের প্রথমার্ধে 50টিরও বেশি আপিল শুনানি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। এখন মধ্যাহ্নের বিরতি চলছে, কিছুক্ষণ পর দিনের দ্বিতীয়ার্ধের আপিল শুনানি শুরু হবে। এখন পর্যন্ত যে 50টি আপিল নিষ্পত্তি হয়েছে, আমরা দেখেছি যে বেশিরভাগ যারা স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তাদের মনোনয়ন কিন্তু বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া আমরা দেখেছি যে আজকে অন্যান্য প্রার্থীদের নেই কুমিল্লা 4 আসনের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এসেছেন, কারণ তার বিরুদ্ধে একই আসনের বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি একটি অভিযোগ এনেছেন। সেই অভিযোগের শুনানি কিন্তু আজকে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হবে, যেটি দিনের দ্বিতীয়ার্ধের শুরুতে সেই শুনানিটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া আজকে নির্বাচন কমিশনে এসেছিলেন খেলাফতে মজলিসের আমির মামুনুল হক। তিনি এসেছিলেন কারণ কিছুদিন আগে তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তিনি নির্বাচন কমিশনে এসেছেন। নির্বাচন কমিশনারদের কাছে তিনি তার সেই ব্যাখ্যাটি প্রদান করেছেন। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন নিশ্চয়ই তাদের সেই ব্যাখ্যা মনোপুত হয়েছে কিনা তারা নিশ্চয়ই সেটি জানিয়ে দেবেন। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে যারা স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তাদের 100% ভোটের যে স্বাক্ষর, সেখানে যে মনোনয়নে সংযুক্ত করার যে বিধান রয়েছে সেই বিধানের জটিলতায় কিন্তু রিটার্নিং কর্মকর্তাদের কাছে তাদের মনোনয়নটি বাতিল হয়েছিল। পুনরায় তারা যখন নির্বাচন কমিশনে আসেন তখন পুনরায় বেশিরভাগ প্রার্থীরাই তাদের মনোনয়ন ফিরে পাচ্ছেন। আজকে 5টা পর্যন্ত এই আপিল শুনানি কার্যক্রম চলবে। তো এ ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে আপিল শুনানির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয় থেকে। কোনো ধরনের হস্তক্ষেপ নয়, নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বিভাগীয় শহর সফরে গেলেন 56 পর্যবেক্ষক। আন্তর্জাতিক মান বজায় পর্যবেক্ষণ করবে ইইউ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ধাপে ধাপে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক আসছেন বাংলাদেশে। শনিবার সকালে রাজধানী থেকে 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা হন। তারা মাঠ পর্যায়ে নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কাজ পর্যবেক্ষণ করবেন। প্রতি সপ্তাহে প্রতিবেদন পাঠাবেন ইইউ মিশনে। We are really looking forward to your reports and to your assessment from the field. সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচনকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন ইইউ পর্যবেক্ষণ দলের উপপ্রধান ইন্তালাসে। বলেন, হস্তক্ষেপ নয়, স্বাধীন এবং নিরপেক্ষভাবে ভোট পর্যবেক্ষণ করবে ইইউ। Our 56 long-term observers to the field. They are going to all 64 administrative districts of Bangladesh. Every week they will compose a very comprehensive report how the election day is unfolding. This electoral process meets national law as well as international standards for democratic elections. It's impartiality, it's independence, and it's non-interference, which means we are invited to observe, not to interfere. সংবাদ সম্মেলনে জানানো হয়, পর্যবেক্ষণে নিজেদের নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা দেখছে না ইইউ পর্যবেক্ষক মিশন। পরে আরও 90 জন স্বল্প সময়ের পর্যবেক্ষক এবং নির্বাচনের দিন ইইউ সংসদের সদস্যরা আসবেন বলেও জানানো হয়। 90 more short-term observers will be coming from Europe. Let's keep our fingers crossed that we do not have to activate the security protocols that are in place. মোট 200 জন পর্যবেক্ষকের সমন্বয়ে ইউরোপীয় ইউনিয়নের এই মিশনটি ভোটের 2 দিন পর প্রাথমিক এবং 2 মাস পর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অবৈধ অস্ত্র উদ্ধার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়া। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এসব অস্ত্র উদ্ধার না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। যদিও পুলিশ বলছে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা দেখছেন না তারা। আতার কাউসারের রিপোর্ট। পুলিশের তথ্য মতে গণ অভ্যুত্থানের সময় লুট হয়েছিল বিভিন্ন ধরনের 5763টি আগ্নেয়াস্ত্র এবং 6.5 লাখ রাউন্ড গোলাবারুদ।
2026-এর মধ্য জানুয়ারি পর্যন্ত উদ্ধার হয়েছে 4431টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় 4 লাখ রাউন্ড গোলাবারুদ। এখনো উদ্ধার হয়নি এমন অস্ত্রের মধ্যে আছে চাইনিজ রাইফেল 114টি, চাইনিজ SMG 31টি, 7.62 পিস্তল 207টি, 9mm পিস্তল 455টি এবং শটগান 393টি। অবৈধ অস্ত্র যত রকম যেভাবে থাকুক, এইটা উদ্ধার করাটা এটা আমাদের একটা পুলিশের এখন প্রায়োরিটি। গোয়েন্দা নজরদারি এবং আমাদের অভিযান এবং পুরস্কার ঘোষণার মাধ্যমে যদি জনগণ সম্পৃক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় একটা বড় অংশ অস্ত্র উদ্ধার করা সম্ভব। নিয়মিত অস্ত্র রিকভার হচ্ছে, আশা করি নির্বাচনের আগে একটা বড় অংশ আমরা রিকভার করতে পারবো। পুলিশের এমন আশ্বাসে আশ্বস্ত নন নিরাপত্তা বিশ্লেষক। নির্বাচনে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঝুঁকি থাকার দাবি করে তিনি বলেন, কাজেই দিতে হবে অস্ত্র উদ্ধারের প্রমাণ। অভিযানের পরিপূর্ণ সফলতা আসবে তখনই যখন আইন শৃঙ্খলা বাহিনীর সোর্সগুলো ঠিকমতো কাজ করবে। যতগুলো টার্গেট কিলিং হয়েছে সেটা রাজনৈতিক বা নির্বাচন কেন্দ্রিক, সেটা তো আমার প্রার্থীদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে। যদি আবার কোনো টার্গেট কিলিংয়ের প্রসঙ্গ তৈরি হয়, নির্বাচন অনুকূল পরিবেশ বা পরিস্থিতির প্রসঙ্গে সবাইকে কিন্তু একটা ভাবনার মধ্যে ফেলে দিবে, যা কিন্তু নির্বাচন হওয়া না হওয়ার প্রসঙ্গে একটা প্রভাব সৃষ্টি করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ফেরাতেও কার্যকর পদক্ষেপ চান বিশ্লেষকরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছেন। ইরানে ফের রক্তপাত হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে সৌদি কাতারের উদ্বেগ, পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হওয়ার শঙ্কা। গণমাধ্যমের উপর আঘাত রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে সাংবাদিকদের। রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব থেকে বেরিয়ে নিশ্চিত করতে হবে গণমাধ্যম কর্মীদের অর্থনৈতিক নিরাপত্তাও। প্রথমবারের মতো আয়োজিত গণমাধ্যম সম্মেলনে যোগ দিয়ে এসব মন্তব্য করেন সাংবাদিক নেতারা। দেশের ইতিহাসে গণতান্ত্রিক যাত্রা যখনই বাধাগ্রস্ত হয়েছে, আঘাত এসেছে গণমাধ্যমেও। বিভিন্ন সময়ে গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিহ্ন করতে নানাভাবে ক্ষুণ্ণ করা হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা। এমনকি চূড়ান্ত আঘাত হিসেবে বিভিন্ন সময় হামলা চালানো হয় অসংখ্য গণমাধ্যম প্রতিষ্ঠানেও। মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানান দিতেই প্রথমবারের মতো রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় গণমাধ্যম সম্মেলন 2026-এর। অনুষ্ঠানে সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির বলেন, জুলাইয়ের চেতনাকে ধ্বংস করতেই প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়া হয়। বর্ষিয়ান সাংবাদিক ও লেখক শফিক রেহমান বলেন, ঐক্য টেকসই করতে হলে সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি সাংবাদিক হতে চাই, তার সম্মানিত ব্যক্তি, এই সম্মান যেটা কোনোদিনই ছিল না, এই ঋত সম্মান আপনাদের ফিরিয়ে আনতে হবে। গোটা সমাজের মধ্যে আমাদের এই চিন্তার সঞ্চার করতে সবাইকে সম্মিলিতভাবেই সহযোগিতা করতে হবে যে সংবাদপত্র, অপরাপর গণমাধ্যম প্রতিষ্ঠান এগুলো কেবলমাত্র 200-500 বা 10,000 সাংবাদিকের মনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবারই একমাত্র হাতিয়ার নয়। ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকতা বন্ধের দাবি জানান ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নাম। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, যে মতের আর যে আদর্শই হোক না কেন, সাংবাদিকতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে মতের, যে চিন্তার, যে ভাবনার, যে আদর্শের হোক না কেন, সংবাদপত্র, সাংবাদিকতা এবং ব্যক্তিগত তার নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের পক্ষ থাকতে হবে, সমঝোতা থাকতে হবে। যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়, সেই সমাজ বৈষম্যহীন হয়। গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলেন সাংবাদিক নেতারা। স্বচ্ছতা ও গ্রহণ। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি চায়ের দোকানি থেকে হয়ে যান ঝুট ব্যবসায়ী। 2012 সালে যুবলীগের রাজনীতিতে যুক্ত হয়ে ওঠেন বেপরোয়া। রাজধানীর পল্লবী ও রূপনগরে চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্ব কায়েম করেন বাপ্পি। একযুগে গড়ে তোলেন শত কোটি টাকার অবৈধ সম্পদ। সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে সব তথ্য। মাসুদুর রহমানের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রায় 1 মাসের তদন্তের পর 6 জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মাস্টার মাইন্ড হিসেবে নাম আসে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির।
বাপ্পির বিষয়ে খোঁজ নিতে রাজধানীর পল্লবীতে সময় সংবাদ। স্থানীয়রা জানান বাপ্পির বাবা মন্টু চা বিক্রি করতেন, বাপ্পিও সেই দোকানেই বসতেন। পরে তার বাবা গার্মেন্টস থেকে ঝুট বের করার কাজে নামে। 2008 সালে বাবা মারা গেলে ঝুট ব্যবসায় যুক্ত হন বাপ্পি। উনি এক সময় ক্যারাম বোর্ডের ঘর করে একটু ভাড়া নিয়ে ওখানে 8-10টা ক্যারাম বোর্ডের বোর্ড চলতো আর কি। এই এলাকার রাজত্ব করছে এমপি সাহেবের খাস লোক ছিল। 2005-06 দিকে যুবলীগের মিছিল মিটিংয়ে যাওয়া শুরু করেন। 2012 সালে গিয়ে পান পল্লবীর একটি ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদকের পদ। স্থানীয়রা জানান এরপর থেকে বেপরোয়া হয়ে ওঠেন বাপ্পি। যা ঝামেলা করছিল জুট ব্যবসা নিয়ে, অনেকগুলো মানুষও মারছিল, কত আগে থেকেই বসছিল। পুরো পল্লবীতে অফিস, মানে যেখানে বসবে সেখানে অফিস, কয়টা অফিস নেবেন উনি। বাপ্পি চাঁদাবাজির পাশাপাশি দখলদারিত্বেও ছিলেন সিদ্ধহস্ত। রাজধানীর পূরবী সুপার মার্কেট সমিতির অফিস দখল করে বনে যান স্বঘোষিত সভাপতি। গত 5 বছরে দোকান কেনাবেচার নামে কমিশনের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। একটা দোকান বিক্রি করলেও ওনাদের একটা বেনিফিট দিতে হতো, কিনলেও দিতে হতো, এবং ফুটপাত থেকে একটা চাঁদা উঠতো। বাপ্পি বসতো, তার ওনাদের কমিটির যারা আছিল সবাই ওখানে বসতো। ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান মাস্টারমাইন্ড তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি যুবলীগের প্রভাব খাটিয়ে অবৈধভাবে গড়ে তুলেছেন বিপুল ধন সম্পদ। আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব সে সকল সম্পদগুলো। রাজধানীর কাফরুলের রূপসী প্রোয়েক্টিভ ভিলেজ আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন বাপ্পি। দ্বিতীয় তলায় তার 2টি ফ্ল্যাট। তার দেখা হয়নি, ওর ভাই মাঝে মাঝে আসতো, আর সাহেরা ওই ঘরে কিছু মাল সামান ছিল ওইগুলো নিয়ে গেছে। রাজধানীর পল্লবীর 7 নম্বর সেকশনের নিজের এই প্লটটি ভাড়া নিয়ে 6 নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে পরিণত করেন। 2024 সালের 4 আগস্ট পর্যন্ত এখানে অফিস করেন। এখনো এটির ভাড়া তোলেন তার ভাই। এটা ওই নির্ধারিত ভাড়া, সিটি কর্পোরেশনের ভাড়া তার ভাই নিয়ে যায়। মিল্ক ভিটা রোডের 6 কাঠা জমির ওপর এই বাড়িটি বাপ্পিদের। তৃতীয় তলায় থাকেন সৎমা। সরকার যাওয়ার পরে আমরা আর দেখি না, আমাকে এই জায়গায় মাঝেটা যে আসতো। পল্লবীর সেনপাড়ায় আছে 3 কাঠার প্লট, কামারপাড়াতেও আছে 4 কাঠার প্লট। হাদি হত্যার মাস্টারমাইন্ড তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির ঢাকার অবৈধ সম্পদ খোঁজের পর এবার ঢাকার বাইরে তার যে সকল অবৈধ সম্পদ ছিল সেগুলোর খোঁজে মাঠে নেমেছিলাম আমরা। অবশেষে আশুলিয়ায় এসে তার 2টি প্লটের সন্ধান মিলেছে। 16.5% এই প্লট 2021 সালে ক্রয় করেন বাপ্পি। একই প্রকল্পে আরও 2টি প্লটের সন্ধান মেলে বাপ্পির। 4টি প্লটে আছে 33.68% জমি, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। স্থানীয়রা জানান মালিক সমিতির নামে কিনে পরে নিজের নামে করে নেন এসব জমি। এই সম্পদগুলো বাজেয়াপ্ত করে এই গরিব দুঃখী বা সরকারের ত্রাণ তহবিলে নিয়ে নিলে বেটার হবে। বাপ্পির প্লট, বাড়ি ও ফ্ল্যাটের বাইরেও ব্যাংক হিসাবে মেলে বিপুল লেনদেনের তথ্য। তার বেনিফিশিয়ারি যারা ওই লোকের অ্যাকাউন্টে গেছে কিনা এটা আমরা খতিয়ে দেখতেছি। এদিকে বাপ্পির কাউন্সিলর অফিসে শুটার ফয়সালের সাথে বৈঠকের ভিডিও পাওয়া গেছে। হাদিকে হত্যার পরিকল্পনার আগে সেপ্টেম্বরে ভারত থেকে শরীয়তপুরে এসে বিয়ে করে আবারও ভারতে চলে যান বাপ্পি। কলকাতা পুলিশের কাছে আটকের পর ছাড়াও পান তিনি। তারা অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছে এবং সেক্ষেত্রে যারা সহযোগিতা করেছে তাদের বক্তব্যগুলো আমরা গুরুত্বের সাথে আমলে নিয়েছি। বাপ্পি ও ফয়সালকে ভারত থেকে ফেরাতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছেন। টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে আলোচনা করতে ঢাকা আইসিসি প্রতিনিধি। বিকেলে বৈঠক। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার ইঙ্গিত ক্রিকেট বোর্ডের। ছুটির দিনে জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পছন্দের পণ্য কিনতে ব্যস্ত ক্রেতা দর্শনার্থীরা। বিক্রি বাড়াতে মূল্য ছাড় সহ নানা অফার দিচ্ছেন অংশ নেওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের সমাগমে জমজমাট ছুটির দিনের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। বেড়েছে বেচাকেনাও। যেটা পছন্দ ওইরকমই মানে কিনতে আসছি, দেখতেও আসছি, বাচ্চাদের নিয়ে আনন্দ করতে আসছি। আমি ঘুরছি আর কি, দেখছি কি কি আছে নতুন। কি স্পেসটা অনেক বড়, প্লাস খুব বেশি গ্যাদারিং নেই, মানে হেঁটে দেখে অনেক ভালোই লাগতেছে। মেলায় সবচেয়ে বেশি ভিড় তৈজসপত্রের স্টল প্যাভিলিয়নে। পিছিয়ে নেই পোশাক, কসমেটিক্স ও হস্তশিল্পের স্টলও। পরিকল্পনার মধ্যে এখানে ইন্ডিয়ান থ্রি পিস, ইন্ডিয়ান শাল এগুলো কিনতে আসছি আর কি। কসমেটিক্স আইটেম আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, জনগণের সাড়া আছে। অংশ নেওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান বেচা বিক্রিতে জমে উঠতে শুরু করেছে এবারের আসর। ক্রেতা টানতে বিভিন্ন অফারও দিচ্ছেন তারা। বিক্রি কাস্টমারদের উপস্থিতি ভালো, গতবার তুলনায় একটু কম কিন্তু মোটামুটি আছে। আমরা চেষ্টা করি আর কি অন্য দিনের তুলনায় ছুটির দিনেরটা আমরা পোষায় নেওয়ার জন্য। সময় গড়ানোর সঙ্গে মেলায় বিক্রি বাড়লেও কমছে না পণ্যের মান ও তুলনামূলক উচ্চ মূল্য নিয়ে ক্রেতার অসন্তোষ। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও।
বিগত সরকারের সময় দিনের আলোতে দেশ থেকে বিপুল অর্থ পাচার এবং ব্যাংক ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। All are aware that for 15 years a humongous amount of money has been siphoned off from our country. Bank robbery in broad daylight, the result of manipulation of accounting. With so many top accountants of the country before me, I would urge your collaboration so that this doesn't happen in future. ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর না করায় যুক্তরাষ্ট্র দেশটিতে হামলা চালায়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রায় 800 আন্দোলনকারীকে ফাঁসি না দেওয়ায় তেহরানের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। এদিকে ইরানের পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট। এ সময় সরকারের পক্ষে ইরানি জনগণের সমাবেশ দেশটির বাস্তবতা তুলে ধরে উল্লেখ করে বর্তমান প্রশাসনের প্রশংসা করেন পুতিন। ওয়াশিংটনের সঙ্গে সমস্যা সমাধানের আশ্বাস দেন পেজেশকিয়ান। কয়েক সপ্তাহ টানা আন্দোলনের পর ইরানের তেহরান সহ বিভিন্ন শহরে নতুন করে বিক্ষোভের কোনো চিহ্ন দেখা যায়নি বলে জানিয়েছে গণমাধ্যম। দোকানপাট খুলতে শুরু করেছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যান চলাচল। তবে দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট এখনো অব্যাহত রয়েছে। কোনো কোনো জায়গায় সংযোগ স্বাভাবিক হতে শুরু করেছে। ইরান নিয়ে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রায় 800 বিক্ষোভকারীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় কার্যকর না করায় তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জানান, খামেনি প্রশাসনের এমন সিদ্ধান্তের কারণেই তিনি ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। কেউ আমাকে রাজি করায়নি, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। গতকাল 800-র বেশি ফাঁসির পরিকল্পনা ছিল, কিন্তু কাউকে ফাঁসি দেওয়া হয়নি। ফাঁসিগুলো বাতিল করা হয়েছে। বিষয়টি আমার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েল ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এ সময় পুতিনকে জানান, তেল আবিব ও ওয়াশিংটন জোর করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এরপরও তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পুতিন জানান, চলমান বিক্ষোভের মধ্যেই দেশ জুড়ে বিশাল বিশাল সরকারপন্থী সমাবেশ তেহরানের বাস্তবতা তুলে ধরে। মার্কিন গণমাধ্যম এক্সিওসের তথ্য অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। দুই নেতা ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েই আলোচনা করেন। আগেরবারের ফোনালাপে নেতানিয়াহু ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ কিছুটা পিছিয়ে দিতে অনুরোধ করেন, যাতে সম্ভাব্য ইরানি পাল্টা হামলার জন্য ইসরায়েল প্রস্তুতি নিতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর, টি-20 বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন ইস্যুতে বিসিবির সঙ্গে আলোচনা করতে ঢাকায় এসেছেন আইসিসি প্রতিনিধি। আজ বিকেলে এক দফা আলোচনা হওয়ার কথা রয়েছে দুই পক্ষের মধ্যে। তবে গতকাল দিনভর গুঞ্জন ছিল আইসিসি প্রতিনিধি দলের দ্বিতীয় সদস্য ভারতীয় হওয়ায় তার ভিসা দেয়নি বাংলাদেশ কর্তৃপক্ষ। কিন্তু সূত্রের খবর, সেই কর্মকর্তারও ভিসা হয়ে গেছেন। তবে দেরিতে হওয়ায় আজ রাতে ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। সেক্ষেত্রে রোববার আরেক দফা বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হবে আইসিসির দুই প্রতিনিধির। ধারণা করা হচ্ছে সেই বৈঠক থেকেই চূড়ান্ত হবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ভাগ্য। বৈঠকে আইসিসির পক্ষ থেকে ভারতে খেলতে যাওয়ার বিষয়েই রাজি করানোর চেষ্টা করা হবে বাংলাদেশকে। পূর্ণ নিরাপত্তা পরিকল্পনাও জমা দেওয়া হবে বিসিবি এবং মন্ত্রণালয়ের কাছে। কিন্তু এই ইস্যুতে নিজেদের সিদ্ধান্ত বদলানো হবে না বলেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমার বাবাকে যখন গুম করা হয় তখন আমার বয়স ছিল 2 মাস, তখন আমার বয়স 13 বছর। 5 আগস্টের পর কিন্তু আমরা একজনকেও ফিরত পেলাম না। স্বজনহারাদের আর্তনাদে আবেগাপ্লুত তারেক রহমান। গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। গণতান্ত্রিক যাত্রায় বাধা রুখতে সজাগ থাকার আহ্বান। 47 আসন ফাঁকা রেখে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত সহ 10 দল। জরুরি বৈঠকের সিদ্ধান্ত। সমঝোতা নিয়ে আবারও আলোচনার ইঙ্গিত। এবং মনোনয়নপত্র বাতিলের আবেদন শুনানিতে ইসিতে হাসনাত আব্দুল্লাহ। কারণ দর্শানোর জবাব দিলেন মামুনুল। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে আছে কিনা পর্যবেক্ষণে ইইউ। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ দিয়ে সঙ্গে থাকবেন রোজা।
ধন্যবাদ জাফর। বিকেল ৩টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।